ধর্মীয় পরিচয়কে পুঁজি করে রাজনীতির সুযোগ না দেওয়ার আহ্বান তারেক রহমানের। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তুত নয় দেশ। আগামী ফেব্রুয়ারিতে হবে নির্বাচন, মার্কিন সংবাদ মাধ্যমকে প্রধান উপদেষ্টা। থাকবে না পরবর্তী সরকারের কোনো পদে। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি আগাতে আপিল বিভাগে রাজনৈতিক দলগুলোর আবেদন। 26 আগস্ট শুনানি এবং 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ। রায় 4 সেপ্টেম্বর। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ধর্মীয় পরিচয় ব্যবহার করে কেউ যাতে রাজনৈতিক সুবিধা নিতে না পারে সেই বিষয়ে সব সম্প্রদায়ের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক পরিস্থিতি পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য উপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি। বাতেন বিপ্লবের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রস্তাবিত পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই, কিন্তু গণতন্ত্রের প্রতিনিধিত্বের ক্ষেত্রে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন জরুরি। বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। তিনি বলেন, যারা আসন্ন নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে, তাতে করে পলাতক ফ্যাসিস্ট সরকারের পুনর্বাসনের পথ হয়তো সুগম হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। তারেক রহমান বলেন, প্রতিটি বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য হতে হবে এমন নয়, তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে অবশ্যই ঐকমত্য ও ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি বা সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোনো পদেই থাকবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে এক নিবন্ধে এসব কথা লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে গত বছর বাংলাদেশের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন তিনি। নিবন্ধটি আজ প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এতে তিনি আরও লিখেছেন, সরকারের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের সব পরিকল্পনা বলতে পারবে। দ্রুততম সময়ে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউয়ের শুনানি করতে আপিল বিভাগে সব রাজনৈতিক দলের পক্ষে আবেদন করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে এই আবেদন করেন আইনজীবী শিশির মনির। আগামী 26 আগস্ট এই বিষয়ে শুনানির দিন
ধার্য করেছেন আপিল বিভাগ। 2011 সালের 10 মে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয়। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি শেষ হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে রায়ের জন্য আগামী 4 সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। পঞ্চম ও শেষ দিনের শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট SM শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 16 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই মামলায় পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে গত 13 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের এই দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। প্লট এবং বস্তুগত প্রাপ্তির লোভেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা। রাজধানী তেজগাঁয়ে প্রামাণ্য চলচ্চিত্র 36 জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথা কথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা 15 আগস্টে শোক জানিয়েছেন। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। বিগত বছরগুলোতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং জুলাই আগস্টের ভয়াবহতা নিয়ে 36 মিনিট এবং 36 সেকেন্ডের প্রামাণ্য চলচ্চিত্র 36 জুলাই প্রিমিয়ার অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। জানান, ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে। এইটা এই সমস্ত অভিনয় শিল্পী, কবি, সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি? জনগণের মধ্যে নয়, এই সমস্ত তথাকথিত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে, শিল্পের চর্চার সাথে যারা থাকে, এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সহ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে এমন একটা বাংলাদেশের সবাই প্রত্যাশা করেন যেখানে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী যেন কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। 16 বছরের যে আন্দোলন, সেটাকে 36 মিনিট 36 সেকেন্ডের মধ্যে নিয়ে আসা একটা খুবই কষ্টকর ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার। বিগত দিনে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম যারা করেছে, তাদের মধ্যে যাতে অনৈক্য তৈরি না হয়, এটি কিন্তু জাতি প্রত্যাশা করে। আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র এবং রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত আহত অংশগ্রহণকারী সকলেই ঐতিহাসিক চরিত্র বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের সবচেয়ে প্রশংসিত প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা ও স্বনামধন্য আন্তর্জাতিক ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারত্বের ফলে রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের বার্জার পেইন্টস কালার কনসালটেশন, প্রায়োরিটি সার্ভিস ও বিশেষ ছাড় প্রদান করবে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট।
রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা, যা শুধু একটি আবাসন নয় বরং আধুনিক জীবনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। রূপায়ণ সিটি উত্তরা শান্তি, নিরাপত্তা ও আধুনিকতার অনন্য সমন্বয়। এখানে 63% জায়গা খোলা রাখা হয়েছে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে নির্মল বাতাসের ছোঁয়া। প্রশস্ত সড়ক, মনোরম উদ্যান, সুশৃঙ্খল জীবনযাপনের প্রতিশ্রুতি এবং প্রকৃতির কাছাকাছি থাকার নিশ্চয়তা। গ্রাহকদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে রূপায়ণ সিটি উত্তরা ও বার্জার প্রেন্স সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। পেইন্টিং কেবল সাজসজ্জার জন্য নয়, বরং স্বাস্থ্য, মানসিক শান্তি এবং ঘরের স্থায়িত্ব বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর। আজকে বার্জারের সাথে রূপায়ণ সিটির এই যে এত বড় একটা কমিউনিটি যারা বসবাস করছে বা যারা ভবিষ্যতে আসবে এখানে বসবাস করার জন্য বা ব্যবসা বাণিজ্য করার জন্য, এই অ্যাসোসিয়েশনটার ফলে কিন্তু তারা একটা সাস্টেইনেবল সলিউশন পাবে ইন টার্মস অফ পেইন্ট, ইন টার্মস অফ ইন্টেরিয়ার, কনসালটেন্সি, ডিফারেন্ট থিং। সো এই রূপায়ণ সিটি উত্তরা কিন্তু এখন এটাকে শুধু একটা আবাসন প্রকল্প হিসেবে দেখলেও চলবে না, এটা এখন হয়ে গিয়েছে একটা লাইফস্টাইল সলিউশন হাব। গ্রাহকদের সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে রূপায়ণ সিটি তাদের ক্রেতা ভ্যালু সৃষ্টিতে বদ্ধপরিকর বলে জানান রূপায়ণ সিটি উত্তরার সিইও। এই সাইনিংয়ের মধ্যে দিয়ে আমি বলবো যে আমরা ক্লায়েন্টদের জন্য যেই সার্ভিসগুলো এনশিওর করার চেষ্টা করছি, ভ্যালু অ্যাডেড সার্ভিস যেগুলো, এটা একটা অন্যতম আমি বলবো যে স্টেপ, যেটার মাধ্যমে ক্লায়েন্ট ইন্টেরিয়র করার সময় কনসালটেন্সি, পেইন্ট কনসালটেন্সি, অনেকগুলো রেঞ্জের কনসালটেন্সি সার্ভিস কিন্তু তারা এখানে পাবেন। রূপায়ণ সিটির গ্রাহকদের প্রায়োরিটি সার্ভিস ও ইন্টেরিয়র সলিউশন প্রদান করবে বলে জানান বার্জার প্রেন্সের চিফ বিজনেস অফিসার। আমি শুরুতেই রূপায়ণ সিটিকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। রূপায়ণ সিটি বার্জার পেইন্ট যেমন বাংলাদেশ পেইন্ট ইন্ডাস্ট্রিতে লিডিং একটা কোম্পানি, অ্যাট দ্য সেম টাইম রূপায়ণ সিটিও কিন্তু বাংলাদেশের হাউজিং সেক্টর একটা বিশাল একটা বড় নাম, এবং ওনাদের এই যে রেপুটেশনটা ওনারা নেক্সট লেভেলে নিয়ে গেছে থ্রু দ্য রূপায়ণ সিটি। তো আমি মনে করি যে ইটস ভেরি টাইমলি অ্যারেঞ্জমেন্ট, যার মাধ্যমে আমরা আমাদের সাইড থেকে বেস্ট সার্ভিসটা এনশিওর করবো থ্রু আমাদের যে টেকনিক্যাল প্রসেস, টেকনিক্যাল টিম, যে রাইট প্রসেস আছে এগুলোর মাধ্যমে। এর মাধ্যমে হ্যাসেল ফ্রি একটা সার্ভিস পাবে অ্যাট এ ভেরি কম্পিটিটিভ, অ্যাফোর্ডেবল এবং প্রিভিলেজ সার্ভিসটা। রূপায়ণ সিটির স্কাই ভিলা লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় দুপক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ধর্মীয় পরিচয়কে পুঁজি করে রাজনীতির সুযোগ না দেওয়ার আহ্বান তারেক রহমানের। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তুত নয় দেশ। আগামী ফেব্রুয়ারিতে হবে নির্বাচন, মার্কিন সংবাদ মাধ্যমকে প্রধান উপদেষ্টা। থাকবেন না পরবর্তী সরকারের কোনো পদে। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি আগাতে আপিল বিভাগে রাজনৈতিক দলগুলোর আবেদন। 26 আগস্ট শুনানি। এবং 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ, রায় 4 সেপ্টেম্বর। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।